গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। এখন 4:30 বাজে। আমি অ্যালার্ম লাগিয়েছিলাম, তো তাই এত সকালেই উঠে পড়েছি। আর আমার মেয়ে এখনও ঘুমিয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজ আমরা যাব হসপিটালে, তোমাদের দাদাভাইয়ের স্টিচ কাটবে। তো তাই এত সকালে আমার ওঠা। সকাল বলতে একদম বাইরে পুরো অন্ধকার, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এখন দরজাটা খুলছি, তার কারণ বাইরে না আমার কালকে ভুল করে প্রেসার কুকারটা থেকে গেছে, তাই আমি প্রেসার কুকারটা আনবো। দেখো বাইরে পুরো অন্ধকার একদম। আমি আর মেয়ে দুজনে কালকে এই ঘরে ঘুমিয়েছি, আর তোমাদের দাদাভাই এই দেখো এই ঘরে শুয়ে আছে। ও সারা রাত্রি লাইটটা মনে হয় জ্বালিয়েই রেখেছিল, কেন দেখলাম লাইট জ্বালা। তো আমি এখন উঠেছি, একটু তাড়াতাড়ি করে রান্না বান্না কিছু করে নেব, কেন কি 8টাতেই আমরা বেরিয়ে যাব আজকে। আর রান্না বলতে সেরকম বেশি কিছু করব না। কালকে রাত্রিরে আটা মেখে রেখেছি, আর মটর আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তো সেই জন্য আমার এখন ছোলা মটর সেদ্ধ করার জন্য প্রেসার কুকার লাগবে, আর এই অন্ধকারের মধ্যে এখন আমাকে বাইরে যেতে হচ্ছে। আর আমি বানাবো ঘুগনি বানাবো আর পরোটা বানাবো, ব্যাস এটুকুই, আর কিছু করব না। বাপ রে, বাইরে যেরকম অন্ধকার সেরকম কুয়াশাও ভর্তি। বাইরে আমার আর কোনো কাজ নেই, তাই দরজাটা বন্ধ করে দিয়ে আমি পর্দাগুলো টেনে দেবো, নাহলে খুব ঠান্ডা ঢুকবে এখান থেকে, তাই বন্ধ করে দিলাম পর্দা। আসলে কি, ওই হসপিটালটাতে না ভীষণ ভিড় হয়, ওখানে গেলে 4টের আগে আর বাড়ি আসা হয় না। তো এই 8টা থেকে গিয়ে 3টে-4টে পর্যন্ত থাকাও তো মানে খিদে পেয়ে যায়, তাই না? আর ওখানে সেরকম ভালো খাওয়ার কিছু পাওয়া যায় না। আমি অনেককেই দেখেছি ওখানে খাওয়ার নিয়ে যায়, ওখানে বসে খায় দেরি হয়ে গেলে। তো তাই আমিও খাওয়ার বানিয়ে নিয়ে যাব, তাই আমি আজকে এই এত সকালে উঠে এগুলো বানাচ্ছি। আজকে তোমাদের দাদাভাইয়ের সেলাই কাটবে। তোমাদের দাদাভাই ভীষণ খুশি, কেন কি ও এতদিন বাইক চালাতে পারছিল না। তো আজকে সেলাই কাটার পরে আজকে সেলাই কাটার পরে বাইক চালাবে না, ও আমাকে কালকে রাতেই বলে রেখেছে ও নাকি আজকে বাইক নিয়েই হসপিটালে যাবে। ও বেচারা আর বাইক না চালিয়ে থাকতে পারছে না, আর ও বাইক চালাতে ভীষণ ভালোবাসে। তোমরা এর আগের ব্লগগুলোতে দেখেছো, আমরা যেখানেই ঘুরতে গেছি সমস্ত জায়গায় বাইক নিয়ে গেছি। সে অনেক দিন ধরে বাইক চালাতে পারছে না, বাইকটা মাঝে মাঝে দেখে আবার চুপ করে এসে বসে থাকে। আমিও দেখি বুঝি, কিন্তু ও তো নিরুপায়, অসুস্থ মানুষ, অসুস্থ থাকলে তো কোনো কথাই ছিল না। তো কালকে রাতে আমাকে বলেছিল যে আমি কিন্তু সকালে তোমাদের বাইকে করে নিয়ে যাব, আস্তে আস্তে করে আমি চালাবো। আমি এদিকে কাজ করছি, আমার বাসন মাজার আওয়াজে তোমাদের দাদাভাই মনে হয় উঠে পড়েছে, বাথরুমে গেল দেখলাম। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম ও আর ঘুমোবে কিনা। ও বললো না আর ঘুমোবো না, ওকে একটু গরম জল করে দিতে, ও স্নান করবে। তো ভালো হলো ও স্নান করে নিক। আমি স্নান করতে পারবো কি না বুঝতে পারছি না, কেন আমার এই টাইমের মধ্যে যদি খাবার বানানো হয়ে যায় তাহলে হয়তো আমি স্নান করতে পারবো, না হলে পারবো না। মনে হয় এখন আর স্নান করতে পারবো না। আমি 8টার দিকে বেরোবো, এখনও অনেকগুলো কাজ বাকি রয়েছে। পরোটা বানাতে হবে, তারপর ঘুগনিটা বানাতে হবে, মেয়েকে ঘুম থেকে ওঠাবো, ওকে আর ওর বাবাকে খেতে দেবো, আমিও একটু খাবো। এগুলো করতে করতে অনেকটাই টাইম হয়ে যাবে, আমার মনে হয় স্নান আর হবে না এখন। তাও কাল রাতে আমি আটাটা মেখে রেখেছিলাম, আর মশলা একটু কুটে রেখেছিলাম বলে এখন একটু তাড়াতাড়ি করে করতে পারছি, নাহলে আমার আরও দেরি হয়ে যেত যদি আমি আজকে সকালে সব কিছু করতাম। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার মটর ছোলা সেদ্ধ হয়ে গেছে, তরকারিটাও আমি বসিয়ে দিয়েছি। ঘুগনিতে আমি সেরকম বেশি কিছু মশলা দিইনি, একটুখানি আদা রসুন দিয়েছি, আর ওই কাঁচা লঙ্কা 2-3টে দিয়েছি, একটু টমেটো আর পেঁয়াজ, এগুলোই পেস্ট করেছিলাম, পেস্ট করে একেবারে দিয়ে দিয়েছি। বেশি ঝাল মশলা তো আমরা এখন খুব একটা খাচ্ছি না। এখন ঝাল মশলা খাচ্ছি না বলাটা কিন্তু ভুল, আমরা অন্য সময়তেও ঝাল খুব একটা খাই না, আর মশলা সেরকম আমাদের ঘরে অত খায় না। তোমাদের দাদাভাই বেশি তেল ঝাল এগুলো পছন্দ করে না, হালকা তেলে রান্না, বেশি ভাজা এগুলো জিনিসও খেতে চায় না।
আমি আগে তাও বা যদি একটু আধটু ঝাল খেতাম, কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে বিয়ে হওয়ার পরে আমার একদমই তেল ঝাল মশলা এগুলো খাওয়া উঠে গেছে। এখন আমারও অভ্যেস হয়ে গেছে, এখন আমিও আর ঝাল খেতে পারি না। মেয়েটাও সেরকম হয়েছে, ও একদম ঝাল খায় না। আজ আমি পরোটাগুলোকে ঘি দিয়ে ভাজা করছি। ঘি ভাজা এমনি মাঝে মধ্যেই হয়, মেয়েটাও খুব পছন্দ করে আর তোমাদের দাদাভাইও ভালোবাসে। তো ঘিটাকে আমি না ওই কাপের মধ্যে নিয়ে আগে গলিয়ে নিয়েছি, কেন কি জারের মধ্যে এই ঠান্ডার দিনে ঘি তো জমে যায়। তো দেখো, তোমাদের সাথে গল্প করছি আর এদিকে আমার একের পর এক কাজ হয়ে যাচ্ছে। ঘুগনিও হয়ে গেছে, পরোটাও ভাজা শুরু হয়ে গেছে, অনেকগুলো ভাজাও হয়ে গেছে। আর ওদিকে তোমাদের দাদাভাইয়ের চান ধান করা কমপ্লিট, ও আবার আমাকে বলছে একটু চা বানিয়ে দিতে। তো এখন আর চা আমি বানিয়ে দেবো না, একদম পরোটা বানিয়ে নিই, তারপর যখন খাবো তখন একেবারে চা বানিয়ে দেবো। ঠান্ডার দিনে তোমাদের দাদাভাইয়ের যে কত কাপ চা লাগে সারাদিনে আর কি বলবো। মোটামুটি আমার সব রান্নাবান্না হয়ে গেছে, পরোটা ঘুগনি, কালকে রাত্রিরে আমি একটু সিমই বানিয়ে রেখেছিলাম, চাও বসিয়ে দিয়েছি। আর চলো তোমাদের আমি একটু বাইরে নিয়ে যাই। বাইরে পুরো আলো হয়ে গেছে, যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তখন একদম অন্ধকার ছিল। কি সুন্দর লাগছে বাইরেটা, সকালের এই শান্ত স্নিগ্ধ পরিবেশটা খুব ভালো লাগে, তাই না? চলো, এখন আমার সব কাজ হয়ে গেছে, এখন গিয়ে আমার মেয়েকে তুলি, ও ঘুমিয়ে আছে, ও একদম ঘুমিয়েই কাদা। তো ওকে এখন ঘুম থেকে তুলবো, তোলার পরে ব্রাশ ফ্রাশ করিয়ে ওকে খাওয়াবো, আমিও খাবো, তোমাদের দাদাভাইকেও খেতে দেবো, দিয়ে তারপর আবার রেডি হব। তো চলো, একদম রেডি হয়ে আসছি। তো আমরা তিনজনেই রেডি, হালকা একটু ব্রেকফাস্ট করেছি। আমার আর আজকে এখন স্নান করা হলো না, আজকে স্নান করা হলো না এটা ভুল, ফিরবো যখন তখন আমি স্নান করব। তো এখন বেরিয়ে পড়বো, আর দেরি করা যাবে না, 8টা বেজেই গেছে, তোমাদের দাদাভাই আবার চেঁচামেচি শুরু করে দেবে। আর ওখানেও খুব ভিড় হয়। অনেক দিন পরে বাইকে চড়ছি, বেশ ভালোই লাগছে, কিন্তু আবার ভয়ও লাগছে, কেন তোমাদের দাদাভাই সবেমাত্র আজকে 15 দিন হলো, আর আজকে ও সেলাই কাটবে। ও কিন্তু কারুর কথা শুনলেও না, জোর করে বাইক চালাচ্ছে। তো কিন্তু কিছু করার নেই, ছেলেরা তো এরকমই হয়, কারুর কথাই শোনে না। আর তোমাদের দাদাভাই এরকমই একটা মানুষ, ও নিজে যেটা ভালো বোঝে ও সেটাই করে, ও কারুর কথা শুনবেই না। দেখো, এই যে সাদা বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মেয়ের স্কুল। মেয়ের স্কুল বলতে আমার মেয়ে প্রথম এই স্কুলেই পড়াশুনো করতো। তো তখন আমরা বাগডোগরাতেই থাকতাম, তো এখন তো আমরা এখানে আর থাকি না, অন্য স্কুলে মেয়ে পড়াশুনো করে। তো আমরা অনেকখানি চলেও এসেছি। সকাল টাইম বলেই কিন্তু রাস্তাঘাট এতটা ফাঁকা, না হলে কিন্তু একদম ফাঁকা এইভাবে থাকে না। এত সকালে আসার কারণ হলো এই হসপিটালে ইএনটি ডিপার্টমেন্টে ভীষণ ভিড় হয়। শুধু ইএনটি ডিপার্টমেন্ট নয়, সব জায়গাতেই ভিড় হয়। আমার মনে হয় ইএনটিতে আর একটু বেশিই ভিড় হয়। তো এই যে এখন আমরা এসেছি, এখনও গিয়ে দেখবো অনেকটাই লাইন হয়ে আছে। আর তাই আমি একটু তাড়াতাড়ি আজকে এসেছি, এর আগে যখন এসেছিলাম তখন 9টা 10টায় আসতাম, তো বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যেত। তো আজকে তাই ভাবলাম যে এরকমভাবে সকালে যাব, যত তাড়াতাড়ি পারে দেখাবো, দেখানোর পরে তারপর আবার তাড়াতাড়ি বাড়ি ফিরবো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু হসপিটালের মেন গেটের কাছে পৌঁছে গেছি। হসপিটালের বাইরের দিকটা দেখে কি মনে হচ্ছে, বেশ ফাঁকা, তাই না? দাঁড়াও, তোমাদের আমি হসপিটালটা ভালো করে দেখাই, তারপরে এখন আমরা ভেতরে যাব। ফাঁকা লাগছে তাই তো? হসপিটালের ভেতরে কিন্তু ফাঁকা না, হসপিটালের ভেতরে খুব ভিড়। দাঁড়াও, তোমাদের একটু ভালো করে আমি দেখিয়ে দিই। দেখো, ভেতরে এসে টিকিটটা এন্ট্রি করালাম, করানোর পরে আমি আর আমার মেয়ে দুজনে এখানে বসে আছি, তোমাদের দাদাভাই একটু ওদিকে গেছে। আর এখানে তোমরা দেখো, এখানে কিন্তু অনেক লোকজন রয়েছে, ভালোই ভিড় আছে এখানে। বাইরে কিন্তু ফাঁকা লাগছিল, কিন্তু ভেতরে ভালো ভিড়। ডাক্তার এখনও আসেননি, আর ডাক্তার আসতে একটু দেরি আছে। ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে, চলো আমরা এখন বাইরে যাই। এখন কটা বাজে জানো? এখন বাজে প্রায় 3টে। সেই সকালে এসেছি আর ডাক্তার দেখাতে দেখাতে এখন 3টে বেজে গেছে। এখন খিদেও পেয়ে গেছে, আর খাওয়ার তো প্যাক করে আনাই হয়েছে। মেয়ে বলছে, মামাম তাড়াতাড়ি আমাকে খেতে দাও, আমি আর খিদেতে থাকতে পারছি না, একটা ফাঁকা জায়গায়
দেখে ওখানে বসলাম, বসে আমরা খাওয়া দাওয়া করছি। আর খিদে তো পাওয়ারই কথা, শুধু মেয়ের নয়, তোমাদের দাদাভাইয়ের খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। সেই সকালে একটু পরোটা আর চা খেয়ে বেরিয়েছিলাম, তারপর এখন 3টে 3:30 বাজে, এতক্ষণে তো খিদে পেয়ে যাবে। আর বন্ধুরা, আমি তোমাদের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, মাঝখানে বন্ধ করে রেখেছিলাম, কেন তোমাদের দাদাভাইকে ডাক্তার দেখছিল, আর যার জন্য আমি ওখানে ছিলাম, তো ওখানে আমি আর ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন আবার রওনা দিয়েছি বাড়ির দিকে। তো তোমাদের দাদাভাই বলল যে বাড়ি যাব না, বাগডগরাতে আমাদের আরও একটা কাজ রয়েছে, ওটা করে একদম কাজ শেষ করে আমরা বাড়ি যাব। তার কারণ হলো, যেহেতু আমাদের খাওয়া হয়ে গেছে, এখন তো আর কারুর খিদে লাগছে না, এখন মোটামুটি একটু দেরি করে বাড়ি গেলে কোনো ব্যাপার না, তাই আমরা এক জায়গায় কাজ শেষ করে তারপর বাড়ি যাব। আমরা এখন চলে এসেছি সৈনিক ভবনে। আর এই সৈনিক ভবনে আসার কারণটা হলো, কিছুদিন আগে তোমাদের দাদাভাইয়ের পার্সটা হারিয়ে গেছিলো, ওতে আর্মির আইডেন্টি কার্ডটাও ছিল, ওটাও তো হারিয়ে গেছে। তো ওটা থানাতে মিসিং ডায়েরি করা হয়েছিল, তারপর ওই ডায়েরির কপিটা নিয়ে এসে এইখানে ডকুমেন্টসগুলো জমা দিয়ে গেছিলো নতুন একটা আইডেন্টি কার্ডের জন্য। তো ওটা এসেছে কি না আমরা খোঁজ নিতে এসেছি, আর যদি এসে থাকে তো আমরা এটা নিয়ে চলে যাব। তো তোমার দাদাভাই ভেতরে গেছে, মেয়েও গেছে, তো খোঁজ নিয়ে দেখলাম ওটা এখনও আসেনি, আরও কিছুদিন টাইম লাগবে। তো চলো আমরা আবার বাড়ির দিকে এবার যাই। অবশেষে আমরা বাড়ি এসে পৌঁছলাম। তো বাড়ি আস্তে আস্তে একটু সন্ধেই হয়ে গেছিলো। বাড়ি ফেরার পরে দেখলাম পাশের বাড়ি থেকে নেমন্তন্ন করে গেল, একটা ছেলের বার্থডে আছে। তো তাই জন্য আমি আর জামা কাপড় চেঞ্জ করলাম না, ওটা পরা থাক, একদম রাত্রিরে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব, তারপরে এসে জামা কাপড় চেঞ্জ করব। তো বন্ধুরা, আজকের মতো আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। আমার ডেইলি ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করো। আর সব শেষে একটাই কথা বলবো বন্ধুরা, আমার কিন্তু তোমাদের সাপোর্টের অতি অবশ্যই প্রয়োজন। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না। আর একটা কথা, যেটা হলো তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আমি কিন্তু আজ আমার 5,000 সাবস্ক্রাইবার হয়েছে। তো তোমাদের আরও সাপোর্ট চাই। তাহলে দেখা হচ্ছে পরের একটি ব্লগ নিয়ে, আবারও আসছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।